আমার স্বামীর গোপন দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম, এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসে নাই আপনার সাথে, উনি তখন বলল, আসলে ম্যাডাম, আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলায় থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল থেকে তাদের দুজনের একসাথে একটা ফটো দেখাইল। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলা থেকে মনে হলো মাটি সরে গেল। আরে, এটা তো সায়ন, আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছু বুঝতে না দিয়ে তাকে বিদায় করে দিলাম। আমার একটা 6 বছরের বাচ্চা আছে। আফরিন নামের ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটপট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম, আজকের মতো রোগী দেখা শেষ, বাকিদের অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি ধপাস করে চেয়ারে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও পারলাম না। হাত থেকে ফসকে পানিগুলো মেঝেতে পড়ে গেল, ঠিক আমার জীবনের মতোই, যা এক নিমেষে ওলটপালট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়নের ওই চিলতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যে মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমাদের 6 বছরের ছেলে আদিবের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যে মানুষটা রাতে বাড়ি ফিরে আদিবকে কোলে নিয়ে গল্প করায়, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সে মেয়েটা এখন সায়নের সন্তানের মা হতে চলেছে। ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে। আফরিনের এই কথাটা আমার কানে তীরের মতো বিচ্ছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলতে লাগলো। গত 1 বছর ধরে সায়ন প্রায়ই বলতো, ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, ঢাকার বাড়ি ক্লায়েন্ট মিটিং আছে, কখনো চিটাগং, কখনো সিলেট যাওয়ার নাম করে ও 3-4 দিন উধাও থাকতো। আমি সরল বিশ্বাসে ভাবতাম, লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করছে, অথচ ও সেই দিনগুলো কাটাতো আফরিনের সাথে, আরেকটা সংসারে। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে থাপ্পড় মেরে থামালাম। না, এখন কান্নার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আমি যদি এখন ভেঙে পড়ি, তবে সায়ন খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা ধূর্ত লোক। আমি চেম্বারে সিনকেট করলে ও উল্টো আফরিনকে সরিয়ে ফেলতো আর নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করত। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। পুরোটা পথ আমার শুধু আদিবের মুখটা মনে পড়ছিল। ও এখনো কত ছোট, কিছু বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। এই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যিটা আনব? বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতেই আদিব এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? ও আমার গলা জড়িয়ে ধরল। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ বাবা, আম্মুর আজকে একটু তাড়া ছিল। আদিবকে ওর রুমে পাঠিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে। সায়ন বাসায় ফিরে, আজকেও ফিরবে। কিন্তু আজকে আর 5টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়নের মুখ থেকে সত্যিটা বের করব, কিন্তু এমনভাবে যা ও কল্পনাও করতে পারবে না। ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে দরজার লক খোলার শব্দ হলো। সায়ন ভেতরে ঢুকল, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সে চিরচেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরের ঘৃণাটা দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম, আজকে এত খুশি কেন? মিষ্টি এনেছো যে? সায়ন জ্যাকেটটা খুলতে খুলতে বলল, আরে বলো না, ব্যবসা একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেকদিনে একটা ঝামেলা মিটল। আমি মনে মনে হাসলাম। ঝামেলা তো কেবল শুরু হলো সায়ন। সায়নের মুখের বড় ডিল ফাইনাল হওয়ার কথাটা শুনে আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি আমার ভেতরের ঝড়টাকে বাইরে প্রকাশ পেতে দিলাম না। যে মানুষটা এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে, তার মুখোশ টেনে খুলতে হলে আমাকেও সমান চতুর হতে হবে। আমি মিষ্টির প্যাকেটটা হাত বাড়িয়ে নিলাম, বললাম, খুব ভালো কথা, হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি। আজকে স্পেশাল ডিল ফাইনালের সেলিব্রেশন হবে। সায়ন আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো কিনা জানি না, তবে ও হাসি মুখে অষ্টমীর দিকে চলে গেল। ও ভেতরে ঢুকতেই আমি রান্নাঘরে গেলাম। চায়ের পানি বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করলাম। লেবু কাটার বাহানায় ছুরিটা হাতে নিয়ে আমার মনে হলো
ইচ্ছে করছে সায়নের এই মায়াবী চেহারার পেছনের আসল রূপটা সবার সামনে কেটে টুকরো টুকরো করে দেই। কিন্তু না, আদিবের মুখটা মনে পড়তে আমি নিজেকে শান্ত করলাম। আইনি এবং মানসিকভাবে ওকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে ওর পালানোর কোনো পথ থাকবে না। চা নিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, সায়ন তখন সোফায় রিল্যাক্স হয়ে বসে মোবাইল স্ক্রল করছিল। আমি ওর মুখোমুখি বসলাম। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা সায়ন, তোমার এই নতুন ডিলটা থেকে তো ভালো লাভ হবে, তাই না? সায়ন চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হাসল। হ্যাঁ আফরি, আফরা। আমার ডাক আফরা। অনেক লাভ হবে। আমাদের আগামী কয়েক বছর আর কোনো চিন্তা করতে হবে না। ও মুখ ফুসকে আফরিন বলতে গিয়ে নিজেকে সামলে নিল। ও ভেবেছি আমি খেয়াল করিনি, কিন্তু আমার কান তখন তীরের মতো তীক্ষ্ণ। আমার নাম আফরা, আর ওই মেয়েটার নাম আফরিন। নামের এই মিলটা কি সায়নের অবচেতন মনেও জট পাকিয়ে দিচ্ছে? আমি মনে মনে হাসলাম, এক ভয়ানক শীতল হাসি। মুখে বললাম, বাহ, খুব ভালো। তা সায়ন, তোমার এই নতুন ক্লায়েন্টেরা দেখতে কেমন? মানে পার্টনারশিপে যারা আছে তাদের ফ্যামিলি কেমন? কখনো তো আমাদের আলাপ করালে না। সায়ন একটু অস্বস্তি বোধ করলো যেন। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আরে ওরা একটু রক্ষণশীল টাইপের তো, ব্যবসার বারে ফ্যামিলি লাইফ জড়াতে চায় না। কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। আমি সোফায় একটু হেলান দিয়ে বসলাম। আজকে আমার চেম্বারে একটা অদ্ভুত কেস এলো, তো তাই রিলেট করছিলাম। কি কেস? সায়ন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল। ও তখনও জানে না ও নিজের ঘোড়া গর্তে নিজে পা দিতে চলেছে। আমি সায়নের চোখের দিকে সোজাসুজি তাকালাম। আজকে একটা মেয়ে এসেছিল আল্ট্রাসাউন্ড করাতে, খুব মিষ্টি দেখতে। মেয়েটার 4 মাসের প্রেগনেন্সি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসেনি কেন? মেয়েটা তখন খুব গর্ব করে বলল, তার নাকি স্বামী কাপড়ের বড় ব্যবসায়ী, ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে, চিটাগং সিলেট ট্যুর করতে হয়, তাই আসতে পারিনি। সায়নের হাতের চায়ের কাপটা হালকা কেঁপে উঠল। ওর কপালের কোণে এক ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। ও ঢোক গিলে বলল, ও আচ্ছা, তা আজকালকার যুগে কত রকম মানুষই তো থাকে। হুম, কথা শেষ হয়নি সায়ন। আমি গলাটা আরেকটু নরম আর একটু পরিষ্কার করলাম। মেয়েটা তখন খুব খুশি হয়ে তার মোবাইলে তার বরের সাথে একটা ছবি দেখালো আমাকে। বলল, ম্যাডাম দেখেন, আমার স্বামীটা কত কেয়ারিং। ছবিটা দেখে আমার কি মনে হলো জানো? সায়ন এবার সোফায় সোজা হয়ে বসল। ওর মুখের সেই ক্লান্ত মায়াবী হাসিটা এক নিমিষে উধাও হয়ে গেছে। ও ফ্যাকাশে চোখে আমার দিকে তাকিয়ে রইল। কি কি মনে হলো? আমার মনে হলো দুনিয়াটা কত ছোট। আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করলাম। আফরিন যখন ছবিটা দেখাচ্ছিল, আমি তখন প্রেসক্রিপশন লেখার বাহানায় নিজের মোবাইলে ওদের এই যুগল ছবির একটা স্ন্যাপশট নিয়ে নিয়েছিলাম। আমি মোবাইল স্ক্রিনটা অন করে সায়নের চোখের সামনে ধরলাম। আমার মনে হলো এই ছবিতে মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হবু আমার স্বামী সায়নের মতো দেখতে, যার ডান গালে একটা ছোট তিল আছে, আর যে ঠিক এভাবেই জড়িয়ে ধরে হাসে। সায়নের হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর রাখার সময় একটু চা ছিটকে পড়ল। ওর ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ও জোর করে একটা শুকনো হাসি হাসার চেষ্টা করে বলল, কি যে বলো না অনন্যা, পৃথিবীতে একই রকম দেখতে তো কত মানুষই থাকে। অনেক ছেলের গালে ছোট তিল থাকে। তা ঠিক বলেছ। আমি উঠে দাঁড়ালাম। ওর কাঁধে হাত রেখে আলতো করে চাপ দিয়ে বললাম, একই রকম দেখতে মানুষ হতেই পারে, তবে মেয়েটার নাম ছিল আফরিন সুলতানা। নামটা কেমন চেনা চেনা লাগে না সায়ন? সায়ন আর কোনো কথা বলতে পারল না। ও পাথরের মতো সোফায় বসে রইল। ওর চোখের কোণে তখন ভয়ের স্পষ্ট আভাস। ও বুঝতে পারছে না আমি কতটুকু জানি আর কতটুকু আন্দাজ করছি। আমি আদিবকে ডেকে বললাম, আদিব চলো বাবা, ঘুমাতে যাবে। আমি আদিবকে নিয়ে ঘরের দিকে চলে গেলাম। পেছন ফিরে তাকালাম না। কিন্তু আমি জানি আজকের রাতটা সায়নের জীবনের সবচেয়ে দীর্ঘ আর যন্ত্রণাদায়ক রাত হতে চলেছে। ও সারা রাত ছটফট করবে এই ভেবে যে ওর আসল রূপ আমার সামনে প্রকাশ পেয়ে গেছে কিনা। আদিবকে ঘুম পাড়িয়ে যখন নিজের ঘরে ফিরলাম, তখন ঘড়িতে রাত 11টা। সায়ন বিছানায় শুয়ে আছে, কিন্তু ওর চোখ খোলা। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ও কি যেন ভাবছে। আমি ঘরে ঢুকতেই ও একটু চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে চট করে একটা স্বাভাবিক হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল।
আদিব ঘুমিয়েছি আফরা। ওর গলায় স্পষ্ট একটা জড়তা, যেন নিজের অবচেতনের অপরাধটাকে ঢাকতে চাইছে। হ্যাঁ, ও তো ঘুমালেই বাঁচি। সারা দিন যে কি পরিমাণ দুষ্টুমি করে। আমি খুব স্বাভাবিকভাবে আলমারি থেকে নাইট ড্রেস বের করতে করতে বললাম। আয়নায় সায়নের প্রতিবিম্বটা দেখছিলাম। ও আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ও এখনও নিশ্চিত হতে পারছে না আমি সত্যিই সবকিছু ধরে ফেলেছি, নাকি কেবলই একটা কাকতালীয় ঘটনা নিয়ে ঠাট্টা করছি। আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে বিছানার একপাশে শুয়ে পড়লাম। সায়ন একটু ইতস্ত করে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রেখে খুব চেনা একটা মায়াবী গলায় বলল, আজকে চেম্বারের ওই কেসটার কথা বলেছিলে না? আসলে ভাবছিলাম, দুনিয়ায় কত রকম অদ্ভুত মানুষ থাকে। চেহারার মিল থাকতে কি আর এক মানুষ হয়? তুমি মিছিমিছি ওসব নিয়ে মাথা ঘামিও না জানো। ওর হাতে স্পর্শে আমার পুরো শরীর ঘৃণায় রিরি করে উঠল। ইচ্ছে করছিল ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিই, কিন্তু আমি মনে মনে হাসলাম। সায়ন ধরে নিয়েছি আমি এখনো অন্ধকারে আছি। ও ভাবছে আফরিনের নামের মিল আর চেহারার মিলটাকে ও একটা কাকতালীয় দুর্ঘটনা বলে পার পেয়ে যাবে। ও দৈনৈকায় পা দিয়ে চলতে চাইছে। এদিকে আমার মতো প্রতিষ্ঠিত ডাক্তার স্ত্রী আর ফুটফুটে সন্তান, ওদিকে আফরিনের মতো সরল অল্প বয়সী নতুন একটা মেয়ে। ও কোনো পক্ষই হারাতে চায় না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে তাকালাম। চোখে একাকার সরলতা ফুটিয়ে বললাম, তা ঠিক বলেছ সায়ন। আমিও পরে ভাবলাম, আমি আসলেই পাগলের মতোই ভাবছিলাম। আমার সায়ন কি আর তেমন মানুষ? তুমি তো আমার আর আদিবের জন্য দিনরাত কত খাটছ। আই অ্যাম সরি। আমি আসলে আজ চেম্বারে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো, তাই উল্টাপাল্টা ভেবে ফেলেছি। আমার মুখে এই কথা শুনতেই সায়নের পুরো শরীর যেন এক নিমেষেই শিথিল হয়ে গেল। ওর বুকের ওপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। ও একগাল হেসে আমার কপালে একটা চুমু খেল। পাগলি একটা, ঘুমাও এখন। অনেক ধকল গেছে আজ তোমার ওপর দিয়ে। ও পাশ ফিরে নিশ্চিন্তে চোখ বন্ধ করল। কিছুক্ষণের মধ্যেই ওর নিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা গেল। ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম নেই। অন্ধকার ঘরের দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবলাম, সায়ন, তুমি ভেবেছ তুমি খুব চালাক। তুমি এই আফরাকে এখনো চেনোনি। তুমি যখন দৈনৌকায় পা দিয়ে চলার খেলাটা খেলছ, তখন আমি নিশ্চিত করব যেন মাঝ নদীতে গিয়ে তোমার দুটো নৌকায় একসাথে ডুবে যায়। পরদিন সকালে সায়ন অন্য দিনেরগুলোর চেয়ে একটু বেশি কেয়ারিং আচরণ করল। ব্রেকফাস্ট টেবিলে নিজ হাতে আমাকে অমলেট এগিয়ে দিল। আদিবের সাথে হাসাহাসি করল। ও ভাবছে একটু বেশি ভালোবাসা দেখালে আমার মনের ভেতরের সুপ্ত সন্দেহটুকু মুছে যাবে। আফরি, আই মিন আফরা, আমি আজ একটু ঢাকার বাইরে যাচ্ছি। অফিস ব্যাগটা গোছাতে গোছাতে সায়ন বলল, মুন্সিগঞ্জে একটা ফ্যাক্টরি ভিজিট আছে। ফিরতে ফিরতে কাল দুপুর হতে পারে। মুন্সিগঞ্জ? অথচ আমি ভালো করে জানি ধানমন্ডির ফ্ল্যাটে 4 মাসের অন্তঃসত্ত্বা আফরিন সুলতানা হয়তো আজ ওর জন্য বিশেষ কোনো রান্না করে অপেক্ষা করছে। সায়ন সেখানে গিয়ে সংসার করবে। আচ্ছা, সাবধানে যেও। পৌঁছানো মাত্রই আমাকে একটা কল দিও। আমি ওর গালে আলতো করে হাত রেখে বিদায় জানালাম। সায়ন তৃপ্তির হাসি হেসে বাসা থেকে বেরিয়ে গেল। ও ভাবল ও আবার জিতে গেল। সায়ন বেরিয়ে যাওয়ার ঠিক 20 মিনিট পর আমি আমার চেম্বারের অ্যাসিস্ট্যান্ট রনিকে ফোন করলাম। রনি আমার খুব বিশ্বস্ত। ও আমার মেডিকেলের শুরু দিনগুলো থেকে আমার সাথেই আছে। হ্যালো রনি, আজ আমার চেম্বারে আসতে একটু লেট হবে। তুমি একটা কাজ করো, গতকাল আফরিন সুলতানা নামের যে পেশেন্ট এসেছিল, ওনার ফাইলে ওনার একটা লোকাল নম্বর আর অ্যাড্রেস দেওয়া আছে। নম্বরটা আমাকে এখনই টেক্সট করো। আর শোনো, বিষয়টা যেন একদম আমাদের দুজনের মধ্যেই থাকে। জি ম্যাম, এখনই দিচ্ছি। রনি আর কোনো প্রশ্ন না করে লাইনটা কেটে দিল। 1 মিনিটের মধ্যে আমার মোবাইলে আফরিনের নম্বরটা চলে এলো। আমি নম্বরটার দিকে তাকিয়ে গভীর একটা শ্বাস নিলাম। সায়ন এখন মুন্সিগঞ্জের কথা বলে ধানমন্ডির দিকে যাচ্ছে। ও ভাবছে ও দুদিকে ব্যালেন্স করে সুখে থাকবে, কিন্তু ও জানে না এই দুই পৃথিবীর সুতোটা এখন আমার হাতে। আমি আফরিনের নম্বরে ডায়াল করলাম। ফোনের ওপাশ থেকে রিংটোং বেজে চলেছে। আমার বুকের ভেতর হার্টবিট ওঠানামা করছিল, তবে তা ভয়ে নয়, এক ধরনের ঠান্ডা উত্তেজনায়। 3বার রিং হওয়ার পর ওপাশ থেকে সেই অতি পরিচিত স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিজের গলাটা যত সম্ভব পেশাদার এবং অমায়িক রেখে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আফরিন বেগম বলছেন? আমি ডক্টর আফরা বলছিলাম।
গতকাল আপনি আমার চেম্বারে এসেছিলেন। ও, ডক্টর ম্যাডাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোনো সমস্যা হয়েছে কি, ম্যাম? আফরিনের গলায় উপচে পড়া সমীহ আর সামান্য উদ্বেগ। না না, ভয়ের কিছু নেই। আসলে আপনার গতকালের রিপোর্টের একটা ফাইল একটু রিচেক করা ছিল, আর আপনার প্রেসক্রিপশনে একটা জরুরি ওমেগা 3 সাপ্লিমেন্ট অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যা এই 4 মাসের সময় খুব দরকার। আপনি কি আজ বিকেলের দিকে একটু ফ্রি আছেন? আমি ভাবলাম আপনার বাসার ওদিক দিয়ে যাব, প্রেসক্রিপশনটা নিজে ড্রপ করে দিতাম। আমি চালটা খুব বুঝে শুনে চাললাম। আফরিনকে চেম্বারে ডাকলে সায়ন জেনে যেতে পারে, কিন্তু ওর বাসায় আচমকা হানা দিলে সায়নের আসল রূপটা হাতে নাতে ধরা পড়বে। মুন্সীগঞ্জ যাওয়ার নাম করে ও যে ধানমন্ডিতে আছে সেটা নিশ্চিত হতে হবে। আফরিন তো আমার আন্তরিকতায় গদগদ হয়ে বলল, ম্যাডাম, আপনি নিজে আসবেন? কি যে বলেন! আমার তো ভাগ্য ভালো, আজ তো ওনারও ফেরার কথা আছে। আপনি অবশ্যই আসবেন ম্যাম, বিকেল 4টায় চলে আসুন। আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। লাইনটা কেটে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ওনারও ফেরার কথা আছে, তার মানে সায়ন ওখানেই যাচ্ছে। ও নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবছে, অথচ ও জানে না ওর 2 সংসারের 2 নারী আজ এক ছাদের নিচে মুখোমুখি হতে যাচ্ছে। দুপুর 3টে নাগাদ আমি রেডি হয়ে নিলাম। আদিবকে আমার মায়ের বাসায় রেখে এসেছি। ওকে এই নোংরামির ছায়া থেকেও দূরে রাখতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে ভালোবাসার গয়নাগুলো, এই সস্তা প্রতীকগুলো দিয়ে সায়ন আমাকে 7 বছর ধরে বেঁধে রেখেছে, আর আড়ালে অন্য একটা মেয়েকেও ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে। আজ এই মিথ্যে মায়ের শেষ দেখিয়ে ছাড়ব। ঠিক বিকেল 4টায় আমি ধানমন্ডির সে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম। বেশ অভিজাত এলাকা। সায়ন যে ব্যবসার টাকা জমিয়ে এখানে দ্বিতীয় স্ত্রীর জন্য বিশালবহুল ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছে তা বুঝতে অসুবিধে হলো না। লিফটের 4-এর টিপে ওপরে উঠলাম। ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নামফলকে লেখা সায়ন ও আফরিন। আমার নিজের নামের পাশে যার নাম থাকার কথা, আজ তা অন্য এক নারীর নামের পাশে জ্বলজ্বল করছে। ভেতরের ঘৃণাটা আবার চাড়া দিয়ে উঠল, কিন্তু আমি নিজেকে শান্ত করে কলিং বেল চাপলাম। কয়েক সেকেন্ড পরে দরজা খুলে গেল। আফরিন একটা সুতি শাড়ি পরে মুখে চওড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন ম্যাম, ভেতরে আসুন। আমি ড্রয়িং রুমে পা রাখলাম। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। দেয়ালে একটা বড় ফ্রেমে বাধাই করা ছবি ঝুলছে। সায়ন আর আফরিন একে অপরকে জড়িয়ে ধরে হাসছে। ছবির সায়নের গায়ে সেই চেনা নীল শার্ট। নিজের চোখ দিয়ে দেখার পর বুকের ভেতরটা যেন খা খা করে উঠল। ম্যাডাম বসুন, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। আফরিন কিচেনের দিকে যেতে চাইল। আমি সোফায় বসতে বসতে বললাম, আফরিন, আপনার হাজবেন্ডের কথা বলেছিলেন না, উনি কি বাসায় এসেছেন? প্রজেক্টের কাজ শেষ? আফরিন কিচেন থেকে একটু উঁচু গলায় বলল, হ্যাঁ ম্যাম, উনি তো একটু আগেই আসলেন। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছেন। ওনাকে বলেছি আমাদের ডক্টর ম্যাডাম আসবেন। উনিও খুব খুশি হলেন, তবে কেমন যেন হয়ে গেল। তারপর বললেন ফ্রেশ হয়ে আপনার সাথে দেখা করবেন। আমি সোফায় হেলান দিয়ে বসলাম। আমার ঠোঁটের কোণে তখন এক পিশাচি হাসি। সায়ন মুন্সীগঞ্জের ভুয়ো গল্প ফাঁদে এখানে এসে আরাম করছে। ও যখন ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসবে আর এখানে ওর ডাক্তার স্ত্রী আফরাকে বসে থাকতে দেখবে, তখন ওর মুখের অবস্থাটা কেমন হবে তা দেখার জন্য আমার তর সইছিল না। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। পায়ের চটি গলিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকলো সায়ন। মুখে সেই চিরচেনা হাসি নিয়ে বলল, কই আফরিন, তোমার ডক্টর ম্যাডাম কোথায়? কথাটা শেষ হলো না। সায়নের চোখ ডিরেক্ট আমার চোখের ওপর পড়ল। 1 সেকেন্ডের মধ্যে সায়নের হাতের তলেটা মেঝেতে পড়ে গেল। ওর চোখের মনি দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইল। ওর পুরো মুখটা এক মুহূর্তেই কুচকুচে কালো হয়ে গেল, যেন ওর সামনে কোনো জ্যান্ত ভূত দাঁড়িয়ে আছে। আমি সোফা থেকে খুব শান্তভাবে উঠে দাঁড়ালাম। মুখে পৃথিবীর সবচেয়ে মিষ্টি হাসিটা ফুটিয়ে বললাম, হাই, আপনার স্ত্রীর খবর নিতে আসলাম। আপনার স্ত্রীর কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি আপনার। সায়ন একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ও কাঁপতে কাঁপতে সোফার হাতলটা চেপে ধরল। ও বুঝতে পেরেছে ওর 2 নৌকায় পা দিয়ে চলার খেলাটা আজ মাঝ নদীতে এসে ভেঙে চুরে চোরমার হয়ে গেছে। ড্রয়িং রুমের বাতাসটা তখন বরফের মতো জমে গেছে। সায়নের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে।
আর ওর পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। ও হয়তো ভাবছিল আমি এখনই চিৎকার করব, ওর কলার চেপে ধরব, কিংবা আফরিনের সামনে ওর আসল রূপটা ফাঁস করে দেব। কিন্তু আমি সায়নকে এত সহজে মুক্তি দেব না। মানসিক যন্ত্রণার যে নরকে আমি গত 24 ঘন্টা ধরে পড়ছি, ওকেও আমি সেই নরকের স্বাদ দেব, তবে বিষাক্ত কোনো উপায়ে নয়, একদম ধীর স্থির আর শৈল্পিক উপায়ে। আমি সোফা থেকে ব্যাগটা হাতে নিলাম। তারপর আফরিন আর সায়নের দিকে তাকিয়ে মুখে একটা মায়াবী মিষ্টি হাসি ফুটিয়ে তুললাম। আফরিনের দিকে তাকিয়ে অত্যন্ত আন্তরিক গলায় বললাম, আফরিন, এই যুগে এসে এত কেয়ারিং আর ভালো একটা স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে তা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের দুজনের জন্য আমার মন থেকে দোয়া রইল। আজকে আমি আসি, ভালো থাকবেন আপনারা। আফরিন আমার এই আকস্মিক প্রশংসা যেন আকাশের চাঁদ হাতে পেল। ও লাজুক হেসে বলল, অনেক ধন্যবাদ ম্যাম, ওনার মতো মানুষ সত্যি ভাগ্য করে পাওয়া যায়। আমি এবার দরজার দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় দরজার গোড়ায় দাঁড়িয়ে সায়নের দিকে সরাসরি তাকালাম। সায়নের চোখ দুটো তখন অপরাধবোধ আর তীব্র ভয়ে কুঁকড়ে গেছে। ও পলক্ষীন চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন ও কোনো জীবন্ত বোমার সামনে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। আমি সায়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আপনার বইয়ের বেশি বেশি যত্ন নেবেন এখন। এ সময় একজন বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ প্রয়োজন একজন নারীর জীবনে। আপনার মতো স্বামী তো আর সবার কপালে জোটে না। ভালো থাকবেন। কথাটা শেষ করেই আমি ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম। লিফটের ভেতরে আয়নায় নিজেকে দিকে তাকালাম। আমার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সায়নকে আমি যে মানসিক টর্চারের মধ্যে রেখে এসেছি, ও এখন প্রতি সেকেন্ডে মরবে। ও এখন ভাববে আফরা কি সত্যি কিছু বোঝেনি, নাকি ও সবকিছু জেনে বুঝে এই নাটকটা করে গেল। গাড়িতে বসে আমি ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। সারাটা পথ আমি আদিবের কথা ভাবলাম। আমার এই ছোট বাচ্চাটার জন্য আমাকে একটা নিখুঁত প্ল্যান করতে হবে, যাতে আইনিভাবে সায়নের সমস্ত সম্পত্তি আর আদিবের দায়িত্ব আমি একাই পাই। বাসায় পৌঁছে আমি একদম স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়িয়ে একটা ক্যাজুয়াল খোপা করলাম। আমি জানতাম সায়ন ধানমন্ডির ওখান থেকে ঝড়ের গতিতে রওনা দিয়েছে। ও এক মুহূর্ত ওখানে শান্তিতে বসতে পারেনি। আমার শান্ত রূপটাই ওকে সবচেয়ে বেশি তাতিয়ে তুলেছে। ঠিক 1 ঘন্টা পর কলিং বেলে প্রচণ্ড জোরে শব্দ হলো, যেন কেউ খুব মরিয়া হয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে দরজাটা খুললাম। সামনে সায়ন দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, শার্টের ওপর দুটো বোতাম খোলা, আরও হাঁপাচ্ছে। লিফটের জন্য অপেক্ষা না করে ও মনে হয় সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে ওপরে উঠেছে। সায়ন ঘরের ভেতর পা দিয়েই আমার হাত দুটো ধরার জন্য ব্যাকুল হয়ে এগিয়ে এলো। ওর মুখে তখন একরাশ কৈফত আর ক্ষমা চাওয়ার আকুলতা। আফরা, আমাকে একটাবার বলতে দাও, আমি ওর মুখের কথা কেড়ে নিলাম। ওর হাত দুটো আলতো করে সরিয়ে দিয়ে মুখে একটা চওড়া স্বাভাবিক হাসি টেনে বললাম, আরে সায়ন, এত তাড়াতাড়ি তোমার মুন্সীগঞ্জের কাজ শেষ হলো? আমি তো ভাবলাম তুমি কাল দুপুরে ফিরবে। আমার এই অতি স্বাভাবিক প্রশ্নে সায়ন যেন মাঝ রাস্তায় ব্রেক কষা গাড়ির মতো থমকে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ও হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, যেন ও বুঝতে পারছে না যে আফরা আর ধানমন্ডির ফ্ল্যাটের সেই ডক্টর আফরা কি একই মানুষ, নাকি অন্য কেউ। সায়নের চোখের ভেতরের বিভ্রান্তি আর আতঙ্কটা আমি খুব স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। ওর মুখটা হাঁ করে কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা এতক্ষণ একটা জবরদস্ত মিথ্যা সাজিয়ে পা ধরে ক্ষমা চাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের ফ্ল্যাটের দরজায় এসেছিল, আমার এই অতি স্বাভাবিক প্রশ্নটা তার সমস্ত আত্মবিশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। কি হলো? ওভাবে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমি অত্যন্ত মায়াবী গলায় কথাগুলো বলে ড্রয়িং রুমের দিকে হেঁটে গেলাম। সায়ন যান্ত্রিকভাবে দরজাটা বন্ধ করে ভেতরে এলো। ও এখনো কাঁপছে। আমার পেছনে পেছনে এসে ও ধরা গলায় বলল, আফরা, তুমি তুমি আজ বিকেলে ধানমন্ডির ওই ফ্ল্যাটে? ও, ওই ফ্ল্যাটের কথা বলছো? আমি সোফায় বসে ওর দিকে তাকিয়ে একগাল হাসলাম। হ্যাঁ, আজ বিকেলে আমার এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম ওমেগা 3-এর একটা জরুরি প্রেসক্রিপশন দিতে। মেয়েটার নাম আফরিন। মেয়েটা এত ভালো, এত সুইট। আর জানো সায়ন,
সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, সায়নের বুকের ধকপকানি যেন আমি ওই দূর থেকেও শুনতে পাচ্ছিলাম। ও শুকনো মুখে ঢোক গিলে বলল, কি কি আশ্চর্য? আরে, ওই মেয়ের জামাইয়ের নামও সায়ন, আর ওনার চেহারাটাও না দূর থেকে দেখতে একদম তোমার মতো। আমি তো প্রথম দেখায় পুরো থতমত খেয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, ইস, আমি কি বোকা! আমার সায়ন তো এখন মুন্সিগঞ্জে ফ্যাক্টরি ভিজিট করছে। ও ধানমন্ডিতে আসবে কোথা থেকে? তাছাড়া ওই ভদ্রলোকটাও কাপড়ের ব্যবসা করেন, আর তুমি তো কর্পোরেট ডিল করো। নামের আর চেহারার কি অদ্ভুত মিল, দেখেছ? আমি একনাগাড়ে কথাগুলো বলে সায়নের দিকে তাকালাম। সায়নের ফর্সা মুখটা তখন ভয়ে, অপমানে আর চরম বিভ্রান্তিতে নীল হয়ে গেছে। ও বুঝতে পারছে না আমি কি আসলেই বোকা মনে গেছি, নাকি ওকে বিড়ার ইঁদুর খেলায় নাচানোর জন্য এই চাল চেলেছি। আমার এই অতিরিক্ত সরলতা এখন ওর জন্য সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও যদি এখন অপরাধ স্বীকার করে, তবে ও ফেঁসে যাবে। আর ও যদি নিজেকে নির্দোষ দাবি করে, তবে ও নিজের পাতা ফাঁদে নিজেই আটকে থাকবে। ও জোর করে নিজের মুখের পেশিগুলো স্বাভাবিক করার চেষ্টা করল। একটা বিকৃত হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আফরা, দুনিয়ায় কত রকম মিল থাকে। আমিও তো, মানে মুন্সিগঞ্জের মিটিংটা ক্যান্সেল করে গেল তো, তাই ভাবলাম ঢাকাতেই যখন আছি বাসায় চলে আসি। খুব ভালো করেছ। তোমার এই মিথ্যে মিটিংয়ের চক্করে আদিপ্ত তোমাকে মিস করছিল। আমি উঠে দাঁড়িয়ে ওর খুব কাছে গেলাম। ওর শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করে দিতে দিতে ফিসফিস করে বললাম, তবে মুন্সিগঞ্জ যাও, আর যেখানে যাও সায়ন, নিজের শরীরের যত্ন নিও। আর কখনো নিজের বিশ্বস্ততা হারিও না, কারণ আমি কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারি না। আমার গলার শেষ লাইনের ঠান্ডা সুরটা সায়নের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে দিল। ও একটা কথাও বলতে পারল না, শুধু মাথা নাড়ল। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রাতের খাবার রেডি করছি, বলে আমি ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম। সায়ন যখন ওয়াশরুমে ঢুকল, আমি তখন আমার মোবাইলটা বের করলাম। আমার কলেজের বড় ভাই পারভেজ ভাই এখন সুপ্রিম কোর্টের একজন নামকরা ফ্যামিলি লয়ার। আমি ওনাকে একটা মেসেজ পাঠালাম, পারভেজ ভাই, একটা আর্জেন্ট ডিভোর্স আর চাইল্ড কাস্টাডির কেস আছে আমার নিজের, কাল সকালে আপনার চেম্বারে আসি। ওপাশ থেকে সাথে সাথেই রিপ্লাই এলো, অবশ্যই আফরা, সব ডকুমেন্টস নিয়ে চলে এসো। ডকুমেন্টস বলতে সায়নের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ সম্পত্তি, আর ওই ধানমন্ডির ফ্ল্যাটের ডিড, সব কিছুর আমার লাগবে। সায়ন ভেবেছে ও দৈনকায় পা দিয়ে রাজার মতো বাঁচবে, কিন্তু ও জানে না ও যে বাড়িটা এখন দাঁড়িয়ে আছে, যে সন্তানকেও ভালোবাসার নাটক দেখাচ্ছে, তার কিছু আর ওর থাকবে না। আমি ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে মনে মনে বললাম, সায়ন, তুমি আজ রাতে আফরিনকে ফোন করার সাহস পাবে না, কারণ তুমি ভয় পাচ্ছ ওপাশে হয়তো আমি ওত পেতে আসি। আবার তুমি আমাকেও কিছু বলতে পারছো না। এই না বলা ভয়ের খাঁচায় বন্দি হয়ে তুমি আজ সারা রাত ছটফট করবে। ডাইনিং টেবিলে প্লেট চামচ সাজাতে সাজাতে আমি আর চোখে অষ্টমের দরজার দিকে তাকালাম। সায়ন ভেতরে গিয়ে পানির কলটা ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও ভাবছে কলের শব্দের আড়ালে ওর ভেতরের অস্থিরতা ঢাকা পড়ে যাবে, কিন্তু ও জানে না ওর মনের প্রতিটি কম্পন আমি টের পাচ্ছি। সায়ন যে এখন তীব্র এক মানসিক দোটানায় পড়েছে, তা আমার বুঝতে বাকি নেই। ও আফরিনকেও ভালোবাসে, আবার আমাকে আর আদিবকেও নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই পুরুষ মানুষগুলোর অদ্ভুত এক মানসিকতা। তারা একাধারে সংসারী, ভালো বাবা, ভালো স্বামী হতে চায়, আবার একই সাথে অন্য এক নারীর বুকেও নিজের সাম্রাজ্য গড়তে চায়। সায়নের কাছে আমি আর আদিব হলাম ওর জীবনের মূল ভিত্তি, ওর আভিজাত্য আর সামাজিক সম্মান। আর আফরিন, ও হয়তো সায়নের এক চিলতে সস্তা রোমাঞ্চ, যাকেও নিজের মনের মতো করে সাজিয়ে এক গোপন খাঁচায় বন্দি করে রেখেছে। ওয়াশরুম থেকে বের হয়ে সায়ন যখন ডাইনিং টেবিলে এসে বসল, ওর চোখে মুখে তখনও ভয়ের কালো ছায়া। ও মোবাইলটা টেবিলের ওপর একদম ওপর করে রাখল, যেন কোনো নোটিফিকেশন আমার চোখে না পড়ে। ও এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আফরিনকে নিয়ে। আমি তরকারির বাটিটা ওর সামনে এগিয়ে দিতে দিতে মনে মনে হাসলাম, সায়ন, আমি তোমার অতীত বর্তমান সব জানি। আফরিন মেয়েটার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইলের একটা কলেজের সাধারণ, সহজ সরল আর অসম্ভব সুন্দরী একটা মেয়ে ছিল। 1 বছর আগে যখন সায়নের কাপড়ে ব্যবসার কথা বলে টাঙ্গাইলে পার্টনারের সাথে ভিজিটে গিয়েছিল,
তখন একটা মেলায় আফরিনকে প্রথম দেখেও। আফরিনের ওই নিখাত মায়াবী চেহারা দেখে সায়নের ভেতরের পুরুষটা চাড়া দিয়ে উঠেছিল। মাসের পর মাস টাঙ্গাল গিয়ে দামি দামি গিফট দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি জাল বুনে ও আফরিনকে নিজের প্রেমে ফেলেছিল। আফরিনের মধ্যবিত্ত ধার্মিক বাবা মা যখন সায়নের মতো এক অচেনা শহরের লোকের সাথে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি, সায়ন তখন আফরিনকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসে। কাজী অফিসে গোপনে বিয়ে করে ধানমন্ডির ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখে। আফরিন এই শহরের কাউকেই চেনে না। সায়নকে ছাড়া ওর আর কোনো আশ্রয় নেই। ও সায়নকে অন্ধের মতো বিশ্বাস করে, নিজের সব মনে করে। আজ সায়নের হাত পা কাঁপার মূল কারণ এটাই। ও ভালো করে জানে আমি তো একজন প্রতিষ্ঠিত ডাক্তার, মানসিকভাবে শক্ত, কোনো মতে নিজেকে সামলে নিতে পারবো। কিন্তু আফরিন, ও যদি জানতে পারে যে সায়ন আসলে বিবাহিত, ওর একটা 6 বছরের সন্তান আছে, আর ও যাকে নিজের একমাত্র আশ্রয় ভেবেছিল সে আসলে একটা আস্ত প্রতারক, তবে 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটা এই চরম সত্যটা সহ্য করতে পারবে না। হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে, যা সায়নের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সায়ন এখন 2 দিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। খাও সায়ন, মাছটা তোমার পছন্দের, আমি খুব নরম গলায় বললাম। সায়ন ভাতের প্লেটে হাত দিয়েও নাড়াচাড়া করছিল। ও জোর করে এক লোকমা মুখে দিয়ে বলল, খুব ভালো হয়েছে। আচ্ছা আফরা, আদিব ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও তো আজ খুব ক্লান্ত ছিল। আচ্ছা সায়ন, একটা কথা জিজ্ঞেস করি? আমি ওর চোখের দিকে তাকালাম। সায়ন চমকে উঠে আমার দিকে তাকালো। ওর হাতটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কি কি কথা? এই যে, দুনিয়ায় মানুষ 2 নৌকায় পা দিয়ে চলে, এদের শেষ পরিণতি কি হয় বলো তো? মানে, তারা কি আসলেই দুটো সংসারকে সমান ভালোবাসতে পারে, নাকি শেষ পর্যন্ত দুটো নৌকায় ডুবে যায়? আমি খুব দার্শনিক ভঙ্গিতে হাসলাম। সায়নের মুখ থেকে ভাত যেন গলৎকরণ হতে চাইল না। ও কোনোমতে পানি খেয়ে বলল, আমি আমি ঠিক জানি না আফরা। যারা এমন করে তারা হয়তো পরিস্থিতির শিকার। তবে তবে কেউ যদি তার পরিবারকে সত্যি ভালোবাসে, সে কখনো তাদের হারাতে চায় না। পরিস্থিতির শিকার নাকি লোভের শিকার সায়ন? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। সায়ন টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে বারান্দার দিকে চলে গেল। ওর নিশ্চিত এখন আফরিনকে টেক্সট করার চেষ্টা করতে যাবে, যাতে আফরিন ভুলেও আমার দেওয়ার নাম্বারে কোনো উল্টাপাল্টা মেসেজ বা ফোন না করে। ও আফরিনকে বলবে, আজ ডক্টর ম্যাডামের সামনে আমি খুব নার্ভাস ছিলাম, তুমি ওনাকে আর ফোন দিও না। ও বারান্দায় গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে টাইপ করছে, আর ঘরের ভেতর থেকে আমি ওর সেই কাপড়শীত পিঠটার দিকে তাকিয়ে আছি। সায়ন, তুমি আফরিনকে যতই আড়াল করতে চাও না কেন, ও তো আমারই পেশেন্ট। আর আগামীকাল সকালে আমি আইনের লড়াইয়ের প্রথম চালটা দিতে যাচ্ছি। তুমি তোমার 2 ভালোবাসার জগৎ নিয়েই এবার অকলে ভাসবে। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। আদিবকে মায়ের বাসায় রেখে আমি সোজা হয়ে চলে গেলাম সুপ্রিম কোর্টের নামী ফ্যামিলি লয়ার পারভেজ ভাইয়ের চেম্বারে। আমার জীবনের এই কালো অধ্যায়টার আইনি সমাধানের জন্য ওনার পরামর্শ নেওয়া খুব জরুরি ছিল। পারভেজ ভাই সায়নের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ ফ্ল্যাট আর ধানমন্ডির ওই ফ্ল্যাটের ডকুমেন্টসগুলো দেখে গম্ভীর হয়ে বললেন, আফরা, সায়ন যে কাজটা করেছে তা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে দণ্ডনীয়। তুমি চাইলে ওকে জেলে পাঠাতে পারো। তবে চাইল্ড কাস্টোডিয়ার সম্পত্তির দিকটা মজবুত করতে হলে আমাদের একটু কৌশলে এগোতে হবে। তুমি কোনোভাবে এখন মাথা গরম করবে না। আমি মাথা গরম করব না ভাইয়া। সায়নকে আমি আইনিভাবে পঙ্গু করে দেব। শক্ত গলায় কথাটি বলে আমি ওনার চেম্বার থেকে বের হলাম। লয়ারের সাথে কথা শেষ করে আমি যখন আমার হাসপাতালের কেবিনে এসে বসলাম, তখন আমার ভেতরে এক অদ্ভুত শীতলতা। টেবিলের ওপর রাখা আফরিনের ফাইলটার দিকে তাকালাম। এই মেয়েটার সরলতাকে পুঁজি করে সায়ন খেলাটা খেলেছে। এবার সায়নের তাসের ঘরটা ভাঙার আসল চারটা চালার সময় এসেছে। আমি আমার মোবাইল থেকে আফরিনের নম্বরে ডায়াল করলাম। 2বার রিং হতেই ওপাশ থেকে আফরিনের চিলতে মাখানো কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম ডক্টর ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আমি একটা গভীর শ্বাস নিয়ে অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বললাম, আফরিন, আমি ডাক্তার হিসেবে নয়, একজন নারী হিসেবে
আপনাকে একটা সত্য জানানোর জন্য ফোন করেছি। আপনি যাকে নিজের স্বামী ভাবছেন, সেই সায়নের একটা প্রথম স্ত্রী আছে। শুধু তাই নয়, ওনাদের সংসারে একটা 6 বছরের সুন্দর সন্তানও আছে। সায়ন আপনাকে ধোঁকা দিয়েছে। আমার কথা শুনে ওপাশ থেকে আফরিন যেন আকাশ থেকে পড়ল। ওর গলা কাঁপতে লাগল। ম্যাম, আপনি এসব কি বলছেন? এটা অসম্ভব। সায়ন আমাকে খুব ভালোবাসে। ও এমন করতেই পারে না। আপনি ভুল জানছেন ম্যাম। আমি ভুল জানছি না আফরিন। সায়ন একটা আস্ত প্রতারক। ও আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে লুকিয়ে রেখেছে। আমি কিন্তু একেবারের জন্য বললাম না যে সায়নের সেই প্রথম স্ত্রী আর কেউ নয়, আমি নিজেই। কিছু সত্যের মুখোমুখি সায়নকে সরাসরি হতে হবে। লাইনটা কেটে দেওয়ার পর আফরিন আর এক মুহূর্ত দেরি করেনি। ও তীব্র আতঙ্ক আর ক্ষোভ নিয়ে সায়নকে ফোন করল। তখন সায়ন অফিসে বসে হয়তো কোনো মিটিংয়ের ভান করছিল। আফরিন ফোনে পাগলের মতো কেঁদে উঠে বলল, তুমি এখনই ধানমন্ডির বাসায় এসো সায়ন। যদি 10 মিনিটের মধ্যে না আসো, তবে আমার আর তোমার বাচ্চার মরামুখ দেখবে। আফরিনের এমন মরিয়া হুমকি শুনে সায়নের কলিজা শুকিয়ে গেল। ও বুঝতে পারল কিছু একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। ও ভয়ে কাঁপতে কাঁপতে অফিসের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ধানমন্ডির ফ্ল্যাটের দিকে রওনা হলো। সায়ন যখন ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকল, আফরিন তখন ড্রয়িং রুমের মাঝখানে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে কাঁপছিল। সায়নকে দেখা মাত্রই ও নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ও দৌড়ে গিয়ে সায়নের কলার চেপে ধরল এবং ওর বুকে পিঠে পাগলের মতো কিল থাপ্পড় মারতে মারতে চিৎকার করে কাঁদতে লাগল। তুমি একটা জানোয়ার, তুমি একটা প্রতারক। তোমার নাকি আরেকটা বউ আছে, তোমার নাকি 6 বছরের একটা বাচ্চাও আছে। কেন আমার জীবনটা ধ্বংস করলে তুমি? আফরিন হাঁপাচ্ছিল আর সায়নকে আঘাত করছিল। সায়ন তো আকাশ থেকে পড়ল। ও আফরিনের হাত দুটো চেপে ধরার চেষ্টা করতে করতে থতমত খেয়ে বলল, আফরিন, শান্ত হও। এসব উল্টাপাল্টা কথা তোমাকে কে বলেছে? কে দিল এই মিথ্যে তথ্য? আফরিন ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মিথ্যে নয়, একদম সত্যি। আমাকে আমার ডক্টর ম্যাডাম, ওই আফরা ম্যাডাম, নিজে ফোন করে সব বলেছেন। ডক্টর আফরা ম্যাডাম বলেছেন। এ নামটা শোনা মাত্রই সায়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর মাথায় তখন বজ্রপাত হলো। ও বুঝতে পারল আফরা কাল রাতে সব জেনেও যে নাটকের সরলতা দেখিয়েছিল, তা আসলে এক ভয়ঙ্কর ঝড় আসার আগের নিস্তব্ধতা ছিল। সায়ন রাগে, ক্ষোভে আর তীব্র ভয়ে অন্ধ হয়ে আফরিনকে বলল, তোমার এই ডক্টর ম্যাডামকে এখনই ফোন করো। ওনাকে এই বাসায় আসতে বলো। আমি ওনার সামনে দাঁড়িয়ে প্রমাণ করব সব মিথ্যে। সায়ন ভাবছিল ওই এসে হয়তো কোনোভাবে তালিচালি দিয়ে পরিস্থিতি সামাল দেবে। আফরিন তখনই আমাকে ফোন করলো। আমি তো রেডি ছিলাম। ঠিক 20 মিনিটের মধ্যে আমি ধানমন্ডির সে ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতে দেখলাম চারদিকের জিনিসপত্র ছিটকে পড়ে আছে। আফরিন পাগলের মতো ড্রয়িং রুমে পায়চারি করছে আর কাছে। আর সায়ন সোফার পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আফরিন ছুটে এসে বলল, ম্যাম, আপনি ওনাকে বলুন, ওনার প্রথম বউ আর বাচ্চার কথা বলুন। সায়ন আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে তখন মিনতি, আমি যেন সত্যটা না বলি। আমি সায়নের সে ভীরু চোখের দিকে তাকালাম। তারপর আফরিনের দিকে ফিরে অত্যন্ত শান্ত ধারালো গড়ায় বললাম, আফরিন, সায়নের প্রথম স্ত্রী অন্য কেউ নয়। আমি সায়নের প্রথম স্ত্রী। আরও যে 6 বছরের বাচ্চার কথা বলেছি, সে আমার আর সায়নেরই সন্তান। আমার এই একটা কথা যেন জলজ্যান্ত একটা বোমার মতো সেই ঘরে ফাটল। আফরিন স্তব্ধ হয়ে গেল। ও এক পলক আমার দিকে তাকালো, তারপর সায়নের দিকে তাকালো। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেল। ও এক পা পিছিয়ে গিয়ে এক বুক ভাঙা আর্তনাদ আর তীব্র ঘৃণায় চিৎকার করে উঠল, আপনারা আপনারা দুজনে আমাকে ঠকিয়েছেন। একজন ডাক্তার হয়ে আপনি আমার সাথে এত নাটক করলেন। আর তুমি তুমি তো একটা পিশাচ। কথাটা শেষ করে আফরিন আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। ও পাগলের মতো দৌড়ে গিয়ে ওর বেডরুমে ঢুকল এবং ভেতরের লকটা দরাম করে আটকে দিল। আফরিন, দরজা খোলো। সায়ন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কাঁচ ভাঙার প্রচণ্ড শব্দ হলো। আমি ডাক্তার। আমার বুঝতে বাকি রইল না ভেতরে কি ঘটতে চলেছে। আমি সায়নকে ধাক্কা দিয়ে বললাম, সায়ন, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। ওর ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে হাত কাটছে।
দরজা ভাঙো দ্রুত। সায়ন ওর সমস্ত শক্তি দিয়ে দরজায় পরপর কয়েকটা লাথি মারল। 4 নম্বর লাথিতে কাঠের দরজার লকটা ভেঙে ছিটকে গেল। আমরা ভেতরে ঢুকেই আটকে উঠলাম। আফরিন মেঝেতে পড়ে আছে। ওর বাম হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছড়ছে। ও কাজ দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। মেঝেতে মুহূর্তেই রক্তের লাল হয়ে গেছে। আফরিন! সায়ন চিৎকার করে ওকে কোলে তুলে নিল। ও তখন কাঁপছে। আমার ভেতরের ডাক্তার সত্তা তখন জেগে উঠল। আমি ঝটপট বিছানার চাদরটা টেনে ছিঁড়ে আফরিনের হাতটা শক্ত করে বাঁধলাম, রক্তপাত কিছুটা আটকানোর জন্য। সায়নকে ধমক দিয়ে বললাম, কান্না থামিয়ে ওকে কোলে তোলো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 1 সেকেন্ড দেরি হলো মা আর বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না। গাড়ির পেছনে ছিটে আফরিনের মাথাটা আমার কোলে রাখা। ওর রক্তে আমার হাত, আমার গায়ের অ্যাপ্রন সব ভিজে লাল হয়ে গেছে। আমি এক হাত দিয়ে ওর কবজির বাঁধনটা আরো শক্ত করে চেপে ধরে আছি, যাতে আর 1 ফোঁটা রক্ত অপচয় না হয়। সায়ন পাগলের মতো গাড়ি চালাচ্ছে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আরও বারবার লুকিং গ্লাসে আমাদের দিকে তাকাচ্ছে। আফরা, ও বাঁচবে তো? আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? সায়নের গলায় এক তীব্র হাহাকার। আমি ওর কোনো কথার উত্তর দিলাম না। সায়নের এই কান্না এখন আমার কাছে বড্ড অভিনয় মনে হচ্ছে। অজিত সত্যি এদের ভালোবাসত, তবে এত বড় একটা জঘন্য খেলায় মেতে উঠত না। এখনও নিজের পাপের পরিণতি দেখে ভয় পাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই স্ট্রেচার নিয়ে ইমার্জেন্সি ডাক্তার আর নার্সরা ছুটে এলেন। আফরিনকে ওটিতে, মানে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। আমি বাইরে করিডোরে দাঁড়িয়ে রইলাম। একটু পর ওটি থেকে ডক্টর রেদওয়ান বের হয়ে এলেন। উনি আমার পরিচিত সিনিয়র কলিগ। উনি আমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন, ডক্টর আফরা, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। টেন্ডন কেটে গেছে, প্লাস্টিক সার্জারি লাগবে। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো প্রচুর ব্লাড লস হয়েছে। ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে পেটের বাচ্চার উপর মারাত্মক প্রেশার পড়ছে। ইমিডিয়েট রক্তের ব্যবস্থা করতে হবে। সায়ন ওনার হাত চেপে ধরে বলল, স্যার, আমার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ। ওর ব্লাড গ্রুপ কি? আমি এখনই ব্লাড ব্যাংকে যাচ্ছি। ডক্টর পারভেজ বললেন, পেশেন্টের ব্লাড ও নেগেটিভ। ও অত্যন্ত রেয়ার গ্রুপ। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে কোনো স্টক নেই। আপনাদের পরিচিত কেউ থাকলে আধা ঘন্টার মধ্যে ব্যবস্থা করুন, নইলে মা আর বাচ্চা দুজনেই ঝুঁকিপূর্ণ। ও নেগেটিভ শুনে সায়নের হাত পা যেন অবশ হয়ে গেল। ও দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। ও পাগলের মতো ফোন বের করে বিভিন্ন জায়গায় কল করতে লাগল। কিন্তু এই দুপুরের মধ্যে মুমূর্ষু রোগীর জন্য ও নেগেটিভ রক্ত জোগাড় করা চারটিখানি কথা নয়। ও নিজের চুলে টান দিতে দিতে ফুপিয়ে কেঁদে উঠল। ও বুঝতে পারছে ওর একটা ভুলের জন্য আজ দুটো জীবন পৃথিবীর আলো থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে। আমি সায়নের এই অসহায় অবস্থার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অত্যন্ত ঠান্ডা আর শান্ত গলায় বললাম, রক্তের জন্য তোমাকে আর ছটফট করতে হবে না সায়ন। আফরিনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আর আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ। আমার কথা শুনে সায়ন ঝট করে মাথা তুলে তাকালো। ওর চোখ দুটো বিস্ময়ে আর অপরাধবোধে বড় বড় হয়ে গেল। যে স্ত্রীর সাথে ও গত 1 বছর ধরে বিশ্বাস ভঙ্গ করেছে, যাকে ও তিলে তিলে ঠকিয়েছে, আজ সেই স্ত্রী ওর দ্বিতীয় পক্ষের সন্তান আর তার মাকে বাঁচাতে নিজে রক্ত দিতে প্রস্তুত। ও কাঁপতে কাঁপতে বলল, আফরা, তুমি? আমি ওর দিকে তাকিয়ে এক টুকরো শীতল হাসি হাসলাম। সায়ন, আমি রক্ত সায়নের দ্বিতীয় বউকে বাঁচাতে দিচ্ছি না। আমি রক্ত দিচ্ছি একজন ডক্টর হিসেবে আমার পেশেন্টকে বাঁচাতে, আর একজন মা হিসেবে অন্য একজন মায়ের ভেতরে অবুঝ সন্তানটাকে বাঁচাতে। তোমার পাপের ভাগিদার এই নিষ্পাপ মেয়েটা আর ওর বাচ্চা হতে পারে না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ডক্টর রিদওয়ানের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, প্রসিডিওর রেডি করুন। আমি ডোনার। ওটির পাশের বেডে আমাকে শোয়ানো হলো। আমার ডান হাতের নিডল ফুটিয়ে যখন রক্ত নেওয়া শুরু হলো, আমি পাইপের ভেতর দিয়ে বয়ে যাওয়া লাল রক্তটার দিকে তাকিয়ে রইলাম। বিধাতার কি অদ্ভুত আর নিষ্ঠুর লিখন! যে স্বামী আমাদের দুজনকে ঠকিয়ে দুটো আলাদা পৃথিবী বানিয়েছিল, আজ সেই 2 পৃথিবীকে টিকিয়ে রাখতে এক পৃথিবীর রক্ত অন্য পৃথিবীতে গিয়ে মিশছে। রক্ত দেওয়া শেষে যখন আমি ওটির বাইরে এলাম, সায়ন তখন করিডোরের এক কোণে অপরাধীর মতো গুটিসুটি মেরে বসেছিল। আমাকে বের হতে দেখে ও ছুটে এসে আমার পায়ের কাছে বসতে চাইল। আফরা, আমাকে মাফ করে দাও।
আমি একটা জানোয়ার। আমি তোমাদের দুজনকে। আমি এক পা পিছিয়ে গেলাম। ওর ছোঁয়াটুকু আমার শরীরে ঘৃণার উদ্রেক করছিল। আমি ব্যাগটা কাঁধে নিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বললাম, সায়ন, আফরিনের শরীরে এখন আমার রক্ত বইছে। এই রক্ত দেওয়ার মাধ্যমে আমি আফরিন আর ওর বাচ্চার জীবনটা তোমার কাছ থেকে আজীবনের জন্য কিনে নিলাম। তুমি তোমার এই পাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আফরিন সুস্থ হওয়া মাত্রই আমার লয়ার পারভেজ ভাই তোমার কাছে ডিভোর্স পেপার পাঠাবেন। আদিবের কাস্টাডি আর এই হাসপাতালের বিল সহ আফরিনের সমস্ত দায়িত্ব তোমাকে আইনিভাবে বুঝিয়ে দিতে আমি আমার পৃথিবী আলাদা করে নেব। সায়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। ও বুঝতে পেরেছে ও দুটো নৌকাতে বাঁচাতে পারলই না। উল্টো মাঝ নদীতে দাঁড়িয়ে ও এখন সম্পূর্ণ একা আর নিঃস্ব। রক্ত দেওয়ার পর শরীরটা বেশ দুর্বল লাগছিল, কিন্তু মনের ভেতর যে মানসিক জোর কাজ করছিল তার কাছে এই শারীরিক ক্লান্তি কিছুই না। ওটি থেকে আফরিনকে যখন ভিআইপি কেবিনে শিফট করা হলো, ডক্টর রেদওয়ান এসে পিঠ চাপড়ে বললেন, টাইমলি ব্লাডটা পাওয়া যায়, মা বাচ্চা দুজনে এখন আউট অফ ডেঞ্জার। আফরা, ইউ নিড এ গ্রেট জব। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাম। কেবিনের দরজার কাছ দিয়ে তাকালাম। আফরিন তখনও আচ্ছন্ন হয়ে শুয়ে আছে। ওর চোখে মুখে এক পৃথিবীর ক্লান্তি। আর সায়ন করিডোরের এক কোনায় অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। ও আমার দিকে আসার সাহস পাচ্ছিল না, শুধু দূর থেকে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছিল। ওরে চোরের মতো চাউনি দেখে আমার শুধু করুণাই হলো। পরদিন সকালে আফরিনের জ্ঞান পুরোপুরি ফিরল। আমি রাউন্ডে যাওয়ার বাহানায় ওর কেবিনে ঢুকলাম। সায়ন তখন কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। ওকে আমি ভেতরে ঢোকার অনুমতি দেইনি। আমাকে কেবিনে ঢুকতে দেখেই আফরিনের ফ্যাকাশে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। ও নিজের ব্যান্ডেজ করা হাতটা নিয়ে বিছানায় ওঠার চেষ্টা করতেই আমি ওর পাশে গিয়ে বসলাম। ও আমার একটা হাত শক্ত করে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না সায়ন বিবাহিত। আমি যদি জানতাম ওনার একটা সুন্দর সংসার আর বাচ্চা আছে, আমি কখনোই ওনার জীবনে আসতাম না। আমি আপনার কাছে অপরাধী ম্যাম। আপনার সাজানো সংসারটা আমি। আফরিন কান্নায় ভেঙে পড়ল। ওর পুরো শরীর কাঁপছিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওর চোখের জলটা আলতো করে মুছে দিয়ে অত্যন্ত মায়াবী গলায় বললাম, কেঁদো না আফরিন, শান্ত হও। তোমার পেটের বাচ্চার উপর চাপ পড়বে। আরেকটু কথা সবসময় মনে রাখবে, তুমি আমার কাছে কোনো অপরাধ করনি। তুমি পরিস্থিতির শিকার। এখানে সব দোষ সায়নের। ওর নিজের লোভ আর চতুরতা দিয়ে আমাদের দুজনকে অন্ধকারে রেখেছিল। তুমি তো সরল বিশ্বাসে ওকে ভালোবেসেছ, তাই নিজেকে আর অপরাধী ভেবো না। আমার কথা শুনে আফরিন আরও বেশি অপরাধবোধে ভুগতে লাগল। ও বলল, ম্যাম, সায়নের দেওয়া ওই ধানমন্ডির ফ্ল্যাট, টাকা পয়সা কিছু আমার চাই না। আমি সুস্থ হয়েই টাঙ্গাইলে আমার বাবা মার কাছে চলে যাব। এই পাপের ছায়া আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। আমি আফরিনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় মমতাময়ী গলায় বললাম, না আফরিন, তুমি কোথাও যাবে না। আমি চাই তুমি সায়নের কাছেই থাকো, তোমার সন্তানের জন্য। সায়নের প্রতি আমার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা আর অধিকার কাল রাতে শেষ হয়ে গেছে। আমি সায়নকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব। পারভেজ ভাই অলরেডি পেপারস রেডি করছেন। কিন্তু আমি কখনোই চাই না তোমার নিষ্পাপ বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারাক। বাবার অধিকার থেকে কেন বঞ্চিত হবে? আফরিন স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ও যেন বিশ্বাসই করতে পারছিল না একজন প্রথম স্ত্রী এতটা উদার হতে পারেন। আমি ওর ব্যান্ডেজ করা হাতের উপর আলতো চাপ দিয়ে বললাম, সায়নের উপর আমার আর কোনো দাবি নেই। আইনিভাবে আদিবের পুরো কাস্টডি আর সায়নের সম্পত্তির একটা বড় অংশ আমার আদিবের নামে লিখে নিয়ে আমি সায়নকে আজীবনের জন্য মুক্ত করে দিচ্ছি। সায়ন এখন থেকে শুধুই তোমার আর তোমার বাচ্চার। তবে আফরিন, তুমি আর এই ভুল দ্বিতীয়বার করবে না। আমাকে কথা দাও, নিজের জীবন শেষ করে দেওয়ার মতো বোকামি আর কখনো করবে না। সবসময় মনে রাখবে, তোমার শরীরে আরেকটি প্রাণ বড় হচ্ছে। তোমার এখন শক্ত হতে হবে। আফরিন আমার হাতে চোখের জল ফেলে মাথা নাড়ল। ও ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি ম্যাম, আমি আর কখনো ভেঙে পড়ব না। আপনার এই রক্তের ঋণ, এই উপকারের ঋণ
আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি কেবিন থেকে বের হয়ে এলাম। করিডরে সায়ন দাঁড়িয়েছিল। ও আমার সামনে এসে অপরাধী গলায় বলল, আফরা, তুমি কি সত্যি আমাকে কোনোদিন মাফ করবে না? আমি আফরিনকে ওর বাসায় রেখে আবার তোমার কাছে? থামো সায়ন। আমি হাত তুলে ওকে থামিয়ে দিলাম। তোমার এই দুই নৌকায় পা দেওয়ার স্বভাবটা আর গেল না? আফরিনের শরীরে এখন আমারও ও নেগেটিভ রক্ত বইছে। ও শুধু তোমার স্ত্রী নয়, ও এখন আমার বাঁচিয়ে রাখা একটা বোন। ওর সাথে আর কোনোদিন প্রতারণা করার চেষ্টা করলে ডক্টর আফরা কি করতে পারে তা তোমার ধারণার বাইরে। ভালো থেকো সায়ন। তোমার দ্বিতীয় পৃথিবীকে এবার আগলে রেখো। আমি হাসপাতালের করিডোর দিয়ে মেইন গেটের দিকে হেঁটে গেলাম। দুপুরের চমৎকার রোদ এসে আমার মুখে পড়ল। আমার কাঁধ থেকে যেন এক মস্ত বড় পাথর নেমে গেছে। সায়নকে আফরিনের কাছে সঁপে দিয়ে আমি হেরে যাইনি, বরং একজন মা হিসেবে, একজন নারী হিসেবে আমি জিতে গেছি। গাড়ি স্টার্ট দিয়ে আমি ড্রাইভারকে বললাম, মায়ের বাসায় চলো। আদিবকে দিয়ে নিজেদের বাসায় ফিরব। হাসপাতাল থেকে বের হয়ে যখন মায়ের বাসায় পৌঁছালাম, তখন আদিব সোফায় বসে কার্টুন দেখছিল। আমাকে দেখেই ও দৌড়ে এসে জড়িয়ে ধরল। আম্মু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? পাপা কোথায়? ছেলের কপালে একটা চুমু খেয়ে ওকে শক্ত করে বুকে চেপে ধরলাম। এই নিষ্পাপ মুখটার দিকে তাকালে আমার ভেতরের সব ক্লান্তি কপর্বের ন্যায় উড়ে যায়। আমি মনে মনে নিজেকে বললাম, আফরা, তোমাকে এখন আদিবের জন্য আরো শক্ত হতে হবে। বিকেলের দিকে আমি যখন আদিবকে নিয়ে আমাদের নিজেদের ফ্ল্যাটে ফিরলাম, তখন দরজার লক খুলতেই বুকটায় কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই সেই ঘর যেখানে 7টা বছর সায়নের সাথে গুছিয়ে সংসার করেছি, কিন্তু এখন চারিদিকের দেয়ালগুলো যেন আমাকে বিদ্রূপ করছে। আমি আদিবকে ওর রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। ঠিক তখনই কলিং বেলটা একটানা বেজে উঠল। দরজা খুলতে দেখলাম সায়ন দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, গায়ের শার্টের হাতা দুটো কোচলানো। হাসপাতাল থেকে আফরিনকে ডিসচার্জ করিয়ে ও সরাসরি এখানে ছুটে এসেছে। আমাকে দেখেই ও পাগলের মতো ড্রয়িং রুমে ঢুকে পড়ল এবং আমার 2 হাত চেপে ধরে টুকরে কেঁদে উঠল। আমার এই আকস্মিক শূন্যতা ও যেন কিছুতেই সহ্য করতে পারছে না। আফরা, আমি শেষ হয়ে গেছি। প্লিজ, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি এই পরিণতি জীবনেও চাইনি আফরা। আমি একটা জঘন্য ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। সায়ন সোফার পাশে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। ওর এই কান্না দেখে আমার এতটুকুও মায়া হলো না, বরং তীব্র এক ঘৃণা জন্ম নিল। আমি ঝটকা মেরে ওর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিলাম। হালকা চিৎকার দিয়ে অবজ্ঞার গলায় বললাম, তোমাদের মতো পুরুষের কাছে সব সম্ভব সায়ন। আমার সামনে আর এত অভিনয় করতে হবে না। সায়ন আমার পা জড়িয়ে ধরার চেষ্টা করে বলল, এটা অভিনয় নয় আফরা। আমি আদিবকে ছাড়া কিভাবে থাকব? আদিবকে না দেখলে আর আদিবও থাকতে পারবে না আমাকে ছাড়া। আমার ছেলেটাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। ও আমার কলিজা। তুমি আইনিভাবে আমার থেকে ওকে কেড়ে নিও না। আমি এক পা পিছিয়ে গেলাম। সোজা হয়ে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে চাবুকের মতো ধারালো গলায় বললাম, আদিবের জন্য এত টান এখন কোথা থেকে এলো সায়ন? যখন অন্য একটা মেয়ের বুকে নিজের স্বপ্ন গড়ছিলে, তখন আদিবের কথা মনে ছিল না? শোনো সায়ন, এই একটা ফ্ল্যাট আর আমাদের বাচ্চার সমস্ত দায়িত্ব আমি একাই নিব। আমার আদিবকে বড় করার জন্য তোমার কোনো দয়ার প্রয়োজন নেই, আর তোমার ছায়াও আমি ওর উপর পড়তে দেব না। সায়ন ফুপিয়ে উঠে বলল, কিন্তু আফরিনের কি হবে? ও তো এখন অপরাধবোধে মরছে। ও তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আফরিনের পাশে এখন তোমাকে দাঁড়াতে হবে সায়ন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার দিকে তাকালাম। একজন নারী কখনো তার স্বামীর ভালোবাসা ভাগ দিতে পারে না। স্বামীকে ভাগ করা থেকে আলাদা থাকা অনেক শান্তি। অন্তত চোখের সামনে তো পড়বে না। আমি চাই না যে মেয়েটা তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে এসেছে, সেই ভালোবাসায় আমি ভাগ বসাতে পারবো না সায়ন। আমি অন্তত এতটা নিষ্ঠুর নই। ভালো থেকো। আমার শেষ কথাগুলো শুনে সায়নের কান্নার আওয়াজটা যেন গলার ভেতর আটকে গেল। ও বুঝতে পারল ডক্টর আফরার কখনো ওর জীবনে ফিরবে না। ও মাথা নিচু করে ভাঙা পায়ে আমাদের এই 7 বছরের চেনা ঘর থেকে চিরতরে বের হয়ে গেল। 6 মাস পর ধানমন্ডির সেই ফ্ল্যাটের বারান্দায় এখন
একটা মিষ্টি সকালে রোদ এসে পড়েছে। আফরিনের পেটের সন্তানটা এখন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়। ও এখন অনেক সুস্থ, মানসিকভাবেও শক্ত। সায়ন অফিস থেকে ফিরে আফরিনের পাশে এসে বসল। সায়নের চোখে আগের সে চতুরতা বা অহংকার আর নেই। সেখানে এখন শুধু এক অদ্ভুত শান্ত বিষাদ। ও আফরিনকে আগলে রেখেছে সত্যি, কিন্তু ওর মনটা যেন অন্য এক শূন্যতায় প্রতিনিয়ত পড়ছে। আফরিন সায়নের হাতটা ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সায়ন আফরিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসির আড়ালে আদিবার আফরাকে হারানোর এক আজীবন দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। ওদিকে আমি আমার নিজের ক্লিনিকে চেয়ারে বসে আমি জানালার বাইরে নীল আকাশটার দিকে তাকালাম। টেবিলের ওপর রাখা পারভেজ ভাইয়ের পাঠানো ডিভোর্সের ফাইনাল পেপারসগুলোতে আজ সকালেই সই করে দিয়েছি। আইনিভাবে আমি এখন সম্পূর্ণ মুক্ত। আদিব এখন একটা নামি স্কুলে ভর্তি হয়েছে। ও নিজের মতো করে বড় হচ্ছে। আমার একদিকের চেনা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে সত্যি, কিন্তু অন্য এক অসহায় মেয়ের পৃথিবী আজ আমারই দেওয়া রক্তে বেঁচে আছে। স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে নিজের আত্মসম্মান আর সন্তানকে বুকে নিয়ে মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি শান্তির। বিকেলের চমৎকার রোদে গাড়ি স্টার্ট দিয়ে আমি স্কুলের দিকে রওনা হলাম আদিবকে আনতে। আমার নিজের তৈরি করা এক নতুন, স্বাধীন আর সুন্দর পৃথিবীতে আমি আজ থেকে হাসি মুখে পথ চলতে শুরু করলাম। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ করে দিলাম। জানি না গল্পটা কার কাছে কতটুকু ভালো লেগেছে। তবে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আজকে একটা কমেন্ট করে যাবেন এই দুই পৃথিবী গল্প সম্পর্কে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আশা করি খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।